আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে মেইনলি হচ্ছে আমরা প্রেশার অফ দ্য লাং করব, আর চেস্ট ওয়াল বা হচ্ছে ইন্টারপ্লুরাল স্পেসে যে প্রেশার থাকে এয়ার প্রেশার, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমি গতদিন তোমাদেরকে একটা কোশ্চেন করছিলাম যে আসলে এমন কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেই কন্ডিশনে হচ্ছে আমার ফোর্সফুল এক্সপাইরেশন বা ফোর্সফুল ইন্সপাইরেশন হয়। ঠিক আছে, ফোর্সফুল এক্সপাইরেশন বা ফোর্সফুল ইন্সপাইরেশন হয়, বাট হচ্ছে এক্সারসাইজ করা লাগে না। নর্মালি তো আমরা জানি এক্সারসাইজের সময় ফোর্সফুল এক্সপাইরেশন ইন্সপাইরেশন হয়, বাট কিছু ডিজিজ কন্ডিশনেও ফোর্সফুল এক্সপাইরেশন এবং ইন্সপাইরেশন হয়। তো সেই ডিজিজের অ্যান্সারটা আমি গত ক্লাসে দিই না, আমি এই ক্লাসে সেই অ্যান্সারটা দিব। তো গত ক্লাসের আনসার, তো এই ডিজিজ হচ্ছে অ্যাজমা আমাদের। তো অ্যাজমায় কী হয়, অ্যাজমায় হচ্ছে মনে করো এই হচ্ছে আমাদের এয়ার প্যাসেজ। তো এইখানে হচ্ছে আমাদের মনে করো মিউকাস প্লাগ জমা হয় প্রচুর পরিমাণে। তো প্রচুর পরিমাণে যখন আমার মিউকাস প্লাগ জমা হবে তখন তো আসলে আমার হচ্ছে এয়ার ঠিকভাবে হচ্ছে কন্ডাকশন হবে না। তো যখন হচ্ছে আমার এয়ার ঠিকভাবে কন্ডাকশন হবে না, তো তখন আমি তো আবার কার্বন ডাইঅক্সাইড ঠিকভাবে বের হবে না। তো তখন হচ্ছে আমি একটু জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবো, মানে বডির এই ঝামেলাটাকে কম্পেনসেট করার জন্য। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে তখন আমার প্রচুর পরিমাণে কাজ করা লাগবে এবং হচ্ছে ফোর্সফুল রেসপিরেশন করতে হবে। ঠিক আছে, তো এটা আগের ক্লাসের অ্যান্সার ছিল। তো এখন গত ক্লাসে মেনলি হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আসলে চেস্ট ওয়ালের আমরা যদি চেস্ট ক্যাভিটির ভলিউম বাড়াই তো তাহলে লাংয়ের ভলিউম বাড়বে। তো এখন আমি তো বলছিলাম যে তোমরা ধরে নাও যে চেস্ট ক্যাভিটির ভলিউম বাড়াইলে লাংয়ের ভলিউম বাড়ে, বাট কীভাবে বাড়ে এটার ব্যাখ্যা আমি কিন্তু গত ক্লাসে দেই নাই। ঠিক আছে, তো এখন আমরা এই ক্লাসে মেনলি এই ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব যে আসলে চেস্ট ক্যাভিটির ভলিউম বাড়লে কীভাবে হচ্ছে আমার লাংয়ের ভলিউমটা বাড়ে, বা চেস্ট ক্যাভিটির ভলিউম কমলে কীভাবে আমার লাংয়ের ভলিউম কমে। হ্যাঁ, ঠিক আছে, কী কী প্রেশার এই জায়গায় হেল্প করতেছে, এই সব জিনিস নিয়ে হচ্ছে আমরা মেনলি আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি যে আজকের ক্লাস যতখানি না ফিজিওলজি ক্লাস, তার থেকে বেশি হচ্ছে আজকে ফিজিক্স ক্লাস। ঠিক আছে, মানে ফিজিক্সের কিছু কনসেপ্ট আমাদেরকে আজকে বুঝতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি। তো সবার আগে আমরা প্রেশার নিয়ে একটু আলোচনা করি। তো আমরা প্রেশার মানে তো চিনি, হ্যাঁ, প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে আমাদের চাপ, এটা তো আমরা সবাই জানি। হোয়াট ইজ প্রেশার? প্রেশার মানে হচ্ছে আমাদের চাপ। তো এখন নর্মালি আমরা জানি যে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। তো এটাকে আমরা যদি মার্কারি আমরা যদি একটা যে টরিসেলির মার্কারি যদি ইউজ করি তখন হচ্ছে আমরা জানি যে 760 mmHg হচ্ছে আমার 1 অ্যাটমসফিয়ার, এটা তো আমরা জানি। বাট আমাদের আরেকটা একক জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সেন্টিমিটার অফ ওয়াটার। দেখা গেছে 1 অ্যাটমসফিয়ারে হচ্ছে আমাদের 1033 সেন্টিমিটার অফ ওয়াটার। একটু কম বেশি হতে পারে, তোমরা একটু দেখে নিও, মানে হচ্ছে হয় কিন্তু, বাট হচ্ছে আমাদের কনসেপ্টের জন্য এটা জানলে না, একটু পয়েন্ট আছে সম্ভবত 1033 পরে কিছু পয়েন্টের একক আছে। এই সবগুলো মানে কিন্তু 1 অ্যাটমসফিয়ার। এখন মনে করো আমরা যদি 2 অ্যাটমসফিয়ার বা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার না, আমরা যদি এই জায়গায় 761 করি, হ্যাঁ 761 mmHg, তো তখন হচ্ছে আমার হবে 1034 সেন্টিমিটার অফ ওয়াটার। তারপরে আবার আমি যদি এটারে হচ্ছে আমি 700 কত করলাম, আমি যদি 759 করি mmHg, তখন হচ্ছে আমার 1032 সেন্টিমিটার অফ ওয়াটার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার বাড়ে কমে, মানে এককটা হচ্ছে লিনিয়ার সম্পর্ক, কোনো গুণাত্মক সম্পর্ক না mmHgর সাথে ও সেন্টিমিটার অফ ওয়াটারের। এখন হচ্ছে আমরা নর্মালি এখন আমাদের যেই মানে ফিজিওলজি বুঝতে হলে যে আসলে আমাদের এত বড় হচ্ছে সেন্টিমিটার অফ ওয়াটার 1033 বা 760, এটা মনে রাখা খুব টাফ, বা হচ্ছে এটা মনে রাখা খুব প্যারাদায়ক। এবং আসলে ফিজিওলজির কিছু কনসেপ্ট বুঝতে হলে আমাদেরকে আসলে আরও সহজ করার জন্য আমরা কি করি, এই যেই 1033 সেন্টিমিটার অফ ওয়াটার আছে না, এটা তো আমাদের হচ্ছে মানে বায়ুমণ্ডলীয় চাপের রিলেটিভ। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু তো তোমার হচ্ছে আমাদের 1033 সেন্টিমিটার অফ ওয়াটার। হ্যাঁ, তো এখন এইটা যেহেতু আমার সমান, তো আমরা তো বলতে পারি যে না, যাই আমার 1033 সেন্টিমিটার অফ ওয়াটার তাই তো আমার 1 অ্যাটমসফিয়ার, কোনো তো পার্থক্য নাই। তো এই পার্থক্যের না থাকার কারণে একে রিলেটিভলি আমরা হচ্ছে 0 সেন্টিমিটার অফ ওয়াটার বলি। যত ফিজিওলজি বই আছে ম্যাক্সিমামে হচ্ছে এরকম 0 সেন্টিমিটার অফ ওয়াটার এখানে বলা। তো 0 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে আমার বায়ুমণ্ডলীয় চাপ আর হচ্ছে আমার যে জায়গায় হচ্ছে আমার প্রেশার আছে ওই প্রেশারে কোনো ডিফারেন্স নেই, নো প্রেশার ডিফারেন্স। ঠিক আছে, মানে হচ্ছে আমার বাতাস, ধরো লাংয়ের মধ্যে 0 সেন্টিমিটার অফ ওয়াটার চাপ আছে, তো আমার বাতাস আর হচ্ছে আমার বাইরের বায়ুমণ্ডল আর লাংয়ের মধ্যে হচ্ছে আমার কোনো প্রেশারের ডিফারেন্স নাই। তো এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। তো
এখন মনে করো আমরা হচ্ছে এই 760 759 বা 1033 এইসব সব ভুলে যাও। আমরা জানি যে 0 সেন্টিমিটার ওয়াটার হচ্ছে আমাদের নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে চাপটা কমাইয়া আমরা হচ্ছে ধরো -1 সেন্টিমিটার অফ ওয়াটার করলাম, ঠিক আছে, চাপটা একটু ডিক্রিজ করে, কোনোভাবে ডিক্রিজ করলে। এখন এই জায়গাটায় অনেক পরিমাণে বাতাস আছে, হ্যাঁ, এই জায়গায় কি আছে, বাতাস আছে। এই বাতাসের চাপ হচ্ছে আমার 0 সেন্টিমিটার অফ ওয়াটার। এখন দেখো তোমার হচ্ছে -1 সেন্টিমিটার অফ ওয়াটার, এর চাপ তো কম এটার থেকে, ঠিক আছে, এই 0 সেন্টিমিটার ওয়াটারের চাপ তো বেশি। তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে আসলে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই টপিকটা মেলানোর জন্য। তো কি হবে, তখন হচ্ছে বাতাস হচ্ছে আমার ওই -1 সেন্টিমিটার অফ ওয়াটারের দিকে চলে যাবে এবং প্রেশারটাকে ইকুইলিব্রিয়েট, মানে হচ্ছে এই প্রেশার আর এই প্রেশার সমান করার চেষ্টা করবে, এই প্রেশারটা আর এই প্রেশারটাকে সমান করার চেষ্টা করবে, ঠিক আছে। এটা তো তোমরা মানে যারা ইন্টারে ভালো ফিজিক্স পড়ছো তারা তো মানে হচ্ছে আমার থেকে সব জিনিস ভালো বুঝবে আশা করি। তারপরে হচ্ছে আবার মনে করো আমরা হচ্ছে এই প্রেশারটাকে এবার বাড়াইলাম, হ্যাঁ, এই প্রেশারটাকে আমরা কি করলাম, বাড়াইলাম, হ্যাঁ, ধরো হচ্ছে আমি এদিকে একটু নিয়ে আসি, ধরো হচ্ছে এই 0 সেন্টিমিটার অফ ওয়াটারকে আমরা হচ্ছে বাড়াইলাম, বাড়াই আমি কি করলাম, আমি +1 সেন্টিমিটার অফ ওয়াটার করলাম, ঠিক আছে। এখন +1 সেন্টিমিটার অফ ওয়াটার করলে আমার কি হবে, ধরো হচ্ছে এই জায়গায় আবার সেই বাতাস আছে, এই জায়গায় আমার বাতাস, এবং এবার বাতাসে চাপো সেই 0 সেন্টিমিটার অফ ওয়াটার। তো তখন কি হবে, এখন তো আমার এই জায়গায় হচ্ছে চাপ আমার বেশি, হ্যাঁ, তো তখন হচ্ছে আমার এই দিকে হচ্ছে কম থেকে বেশির দিকে হচ্ছে, বেশি থেকে হচ্ছে কমের দিকে বাতাস যাবে। তো আশা করি বুঝছো এই ফিজিক্সের এই কনসেপ্টটা তো আমরা জানি যে আসলে মানে হচ্ছে কম ঘনত্ব বা কম চাপ থেকে বেশি চাপের দিকে, বেশি চাপ থেকে কম চাপের দিকে হচ্ছে যায়, ঠিক আছে, যে ব্যাপন বা হচ্ছে তোমরা যেটা বলো। যাই হোক, এখন এই কথাগুলো বলতেছি, এর সাথে হচ্ছে আমাদের লাংয়ের আসলে কি সম্পর্ক। তো লাংয়ের কি সম্পর্ক সেটা জানার আগে আমাদেরকে একটু লাং স্ট্রাকচারটা আবার একটু দেখে আসতে হবে, ঠিক আছে। মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের ট্রাকিয়া, এই হচ্ছে আমাদের সেই ব্রঙ্কাস, এই হচ্ছে আমাদের সেই দুটা লাং, এবং এর পাশে হচ্ছে আমাদের চেস্ট ক্যাভিটি আছে, চেস্ট ওয়াল আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধরো চেস্ট ওয়াল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চেস্ট ওয়াল, আর এই হচ্ছে নিচে ডায়াফ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চেস্ট ওয়াল, আর এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। তারপরে আরেকটা জিনিস একটু দেখো, তোমার হচ্ছে লাংয়ের মেমব্রেনের নাম তো প্লুরা, আমরা তো সবাই জানি যে লাংয়ের মেমব্রেনের নাম হচ্ছে প্লুরা। তো লাংয়ের সাথে প্লুরা তো দুইটা লেয়ার, লাংয়ের সাথে একটা প্লুরা থাকে, আর হচ্ছে লাংয়ের মানে হচ্ছে চেস্ট ওয়ালের সাথে একটা প্লুরা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে করো লাংয়ের সাথে আছে এই প্লুরাটা, যে গোলাপি কালারের যে প্লুরাটা দেখাচ্ছি, আর সবুজ কালারের যে প্লুরাটা দেখাইতেছে এটা হচ্ছে আমার চেস্ট ওয়ালের সাথে আছে, ঠিক আছে। এখন সবুজ কালারের এই প্লুরাটার নাম হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা, আর গোলাপি কালারের এই প্লুরাটার নাম হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা। এখন নর্মালি কি হয় দেখো, তোমার হচ্ছে এই দুই প্লুরাল মাঝখানে হচ্ছে আমাদের এই স্পেসটার নাম হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল স্পেস, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল স্পেস। এবং এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল ফ্লুইড থাকে, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ফ্লুইড থাকে। মনে করো এই হচ্ছে আমাদের সেই ফ্লুইড, এই ফ্লুইডের নাম কি, ফ্লুইডের নাম হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল ফ্লুইড, ইন্ট্রা প্লুরাল ফ্লুইড। এখন নর্মালি কি হয়, এই প্লুরাল স্পেসে অনেক লিম্ফ্যাটিক চ্যানেল থাকে, ঠিক আছে, প্লুরাল স্পেসে কি থাকে, লিম্ফ্যাটিক চ্যানেল। তো এই হচ্ছে মনে করো আমার হচ্ছে একটা লিম্ফ্যাটিক চ্যানেল এদিক দিয়ে গেল। তো লিম্ফ্যাটিক চ্যানেলের কাজ হচ্ছে ফ্লুইড ড্রেইন করা, ফ্লুইড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তো ওরা কি করে, ওরা হচ্ছে প্লুরাল স্পেস থেকে ইন্ট্রা প্লুরাল ফ্লুইড কন্টিনিউয়াসলি সবসময় ওরা হচ্ছে নিতে থাকে, মানে সাকশন করে অন্যদিকে নিতে থাকে, প্লুরাল স্পেস থেকে সরায়। তো এখন এই জায়গায় হচ্ছে এটা কি তাহলে লিম্ফ্যাটিক ভেসেল। তো আমার লিম্ফ্যাটিক ভেসেলের মধ্যে আছে যে ব্রঙ্কো মিডিয়াস্টিনাল লিম্ফ নোড, আরও চাইলে পড়তে আরও কিছু ব্রঙ্কো মিডিয়াস্টিনাল নোট, তো আরও অনেক লিম্ফ নোট আছে, তো আমি আর আলোচনায় না গেলাম। তো যাই হোক, এই ব্রঙ্কো মিডিয়াস্টিনাল লিম্ফ নোট হচ্ছে আমার এই ইন্ট্রাপ্লুরাল স্পেস থেকে হচ্ছে আমার প্লুরাল ফ্লুইড সাকশন করে আমার হচ্ছে মানে হচ্ছে ব্লাডে ড্রেন করতেছে। তো যখন আমার প্লুরাল ফ্লুইড সাকশন করতেছে, তো ধরো হচ্ছে এই জায়গায় আমার প্লুরাল ফ্লুইড কমে গেছে, হ্যাঁ, তো এই জায়গায় ধরো হচ্ছে প্লুরাল ফ্লুইড আগে এই কয়টা ছিল, এখন হচ্ছে মনে করো কমে গেছে, এই জায়গায় প্লুরাল ফ্লুইড নাই। তো প্লুরাল ফ্লুইড যখন নাই তখন কি এই জায়গায় একটা শূন্যতা তৈরি হবে না,
এই জায়গাতে একটা কি বলে আমার হচ্ছে একটা শূন্যতা তৈরি হয়েছে। এখন এই শূন্যতা তৈরি হওয়ার কারণে আমার কি হলো, আমার তো নর্মালি কী থাকে, ধরো হচ্ছে যে জায়গায় বেশি থাকে ওই জায়গায় পজিটিভ, আর শূন্যতা তৈরি হওয়া মানে হচ্ছে কমানো, মানে তো নেগেটিভ প্রেশার। তো এই কারণে এই ইন্ট্রাপ্লুরাল স্পেসে নর্মালি একটা নেগেটিভ প্রেশার অলওয়েজ বিরাজমান থাকে। নেগেটিভ প্রেশার মানে কি, নেগেটিভ প্রেশার, তো নেগেটিভ প্রেশার মানে হচ্ছে আমার যেই প্রেশারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক লেভেলের নিচে, মনে করো হচ্ছে আমার -5 সেন্টিমিটার অফ ওয়াটার, মানে হচ্ছে অ্যাটমসফিয়ারের সাথে কম্পেয়ার করলে, বা হচ্ছে এর থেকে হচ্ছে -7.5 পর্যন্ত চলে যেতে পারে এটা। তো এইটা হচ্ছে আমার সবসময় বিরাজমান থাকে। এখন ইন্ট্রাপ্লুরাল স্পেসে তোমার হচ্ছে নর্মালি এই মানে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বিরাজমান থাকে সবসময় হচ্ছে আমার কি ওটা নেগেটিভ, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে, ডিজিজ কন্ডিশন বাদ। তো এখন নর্মাল কন্ডিশনে যখন হচ্ছে আমার এই নেগেটিভ প্রেশারের জায়গায় থাকে, তো নেগেটিভ প্রেশার কি করে, নেগেটিভ প্রেশার হচ্ছে আমার মানে নেগেটিভ প্রেশার মানে সাকশন প্রেশার। একটু জিনিস আমি যদি বলি, তোমার হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা নেগেটিভ প্রেশার আছে, ঠিক আছে। তো নেগেটিভ প্রেশার কি করবে, ওর দিকে হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে টানবে, ঠিক আছে, সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে ওর দিকে টানবে। আবার যদি পজিটিভ প্রেশারের কথা চিন্তা করি, তো পজিটিভ প্রেশার হচ্ছে আমার ওর থেকে হচ্ছে বাইরের দিকে হচ্ছে ও সারাউন্ডিং স্ট্রাকচারগুলোতে প্রেশার করবে, মানে হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচারগুলোর উপর প্রেশার হচ্ছে এনফোর্স করবে। এখন মনে করো এই জায়গায় নেগেটিভ প্রেশার আছে, তাইলে কি ও হচ্ছে আর সারাউন্ডিং স্ট্রাকচারগুলোরে নিজের দিকে টানতেছে, ঠিক আছে। তো ও যেহেতু আর সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে টানতেছে, তো তাইলে কী হলো, তাইলে হচ্ছে আমার এই যে লাংটা কি লাংটাও তো টানতেছে, তো লাংটা বড় হইতেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে তোমার হচ্ছে ধরো আমরা চেস্ট ওয়ালটাকে আরও বাড়াইলাম, ঠিক আছে, চেস্ট ওয়ালটাকে আরও বড় করলাম। তো চেস্ট ওয়ালটাকে যখন আমি আরও বড় করব তখন কি হবে, তখন হচ্ছে এই দুইটা দূরত্ব বাইরে গেল না, এই দুইটা দূরত্ব তো বাইরে গেল। আর আমার তো তোমার হচ্ছে অলওয়েজ আমার হচ্ছে প্লুরাল ফ্লুইড ড্রেন হচ্ছেই। তো প্লুরাল ফ্লুইড যখন আমার ড্রেন হইতেই আছে কন্টিনিউয়াসলি, তাহলে এই জায়গায় তো এমনি নেগেটিভ ছিল। আমি যখন চেস্ট ওয়ালের এই যে দূরত্বটা মানে চেস্ট ওয়ালকে এক্সপানশন করে এই দূরত্বটা আরও বাড়াইলাম, তখন কি প্রেশারের নেগেটিভিটি আরও বাইরে যাবে না। মনে করো আগে যদি -5 থাকতো, এখন তো -7.5 হয়ে যাবে। এখন যখন আমার -7.5 হয়ে যাবে, লাং আরও এক্সপ্যান্ড করবে না। তো এখন বুঝছো যে আসলে কেন চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করলে আমার হচ্ছে লাং আমার হচ্ছে কী করে, ইনফ্লেট করে। আর চেস্ট ওয়াল যখন আমার হচ্ছে করতেছে, ভিতরের দিকে আসতেছে, তখন কি আমার এই দূরত্বটা কমতেছে, এই দূরত্বটা হচ্ছে আমার কমতেছে। তো তখন হচ্ছে কি আমার লাং ডিফ্লেট করে। তো আমি ব্যাপারটা আবার একটু বলি, যে ধরো হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার চেস্ট ওয়াল থাকে, এই দূরত্বটা যদি আমি বাড়াই, এই দূরত্বটা বাড়াইলে কি আমার হচ্ছে ভলিউম কমতেছে, হ্যাঁ ভলিউম হচ্ছে আমার কমতেছে, সরি ভলিউম বাড়তেছে। তো ভলিউম যখন বাড়ে তখন হচ্ছে আমার প্রেশার কমতেছে। তো প্রেশার যখন কমতেছে, প্রেশার নেগেটিভ প্রেশার যত কমতেছে, মানে হচ্ছে প্রেশার যত কমতেছে, তখন তো আমার কি সাকশন প্রেশারটা বাড়তেছে, লাং বড় হচ্ছে। আবার মনে করো আমি এই দূরত্বটারে আমি কমাই আনতেছি, কোনোভাবে আমি এই দূরত্বটারে কমাই আনতেছি, কমাই আনলে কি আমার হচ্ছে নেগেটিভ প্রেশার হচ্ছে আলটিমেটলি ভলিউম যেহেতু কমতেছে, নেগেটিভ প্রেশার পজিটিভের দিকে যাচ্ছে, একটু বাড়তেছে না নেগেটিভ প্রেশারগুলো, বা প্রেশারটাই তো বাড়তেছে। তো তখন আমার লাং হচ্ছে ডিফ্লেশন ফোর্স, বা হচ্ছে লাং নিজের ভিতরের দিকে হচ্ছে ফোর্স অনুভব করতেছে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে তুমি কখনোই তোমার লাং মানে অলওয়েজ মানে তোমার লাংরে কখনোই মানে একদম ফুললি একটা বেলুনরে আমরা যেমন চুপসাই ফেলতে পারি, একদম জিরো ভলিউম বানাই ফেলতে পারি, তুমি তোমার লাংরে জীবনেও তুমি বেলুনের মতো চুপসাইতে পারবা না নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে, তুমি বাচ্চা থাকা পর্যন্ত। এখন কেন পারবা না, কারণ হচ্ছে দেখো তোমার এই জায়গায় এক্সপাইরেশন করো ইন্সপাইরেশন করো, অলওয়েজ আমার এই ইন্ট্রাপ্লুরাল স্পেসে নেগেটিভ প্রেশার বিরাজমান থাকে। তো নেগেটিভ প্রেশার যখন আমার বিরাজমান থাকে, ধরো হচ্ছে এক্সপাইরেশনের সময় আমি বলে দিতেছি, সামনে আমি এটা নিয়ে আবার আলোচনা করতেছি একটু পরে। তো যখন আমার প্রেশার নেগেটিভ প্রেশার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম -5 পর্যন্ত যেতে পারে, আর প্রেশার কমতে কমতে আমার ম্যাক্সিমাম -7.5 পর্যন্ত যেতে পারে। তো -7.5 বা -5 দূরে তো নেগেটিভ প্রেশার। এই কারণে আসলে মানে লাং কমপ্লিটলি ক্যান নট বি ডিফ্লেটেড। লাংরে তুমি হচ্ছে যদি শরীর থেকে বাইর করো সেটা হচ্ছে আলাদা বিষয়, বাট তুমি কোনোভাবেই বডির ভিতরে থাকা একটা লাংরে 100% ডিফ্লেটেড করতে পারবে না। তো এই পর্যন্ত বুঝছো আশা করি। আর গত ক্লাসে যে আমি বলছিলাম যে চেস্ট ওয়াল এক্সপানশন করলে আমার হচ্ছে লাং ফুলে, কেন ফুলে ব্যাখ্যাও পাইছো। এখন আমরা বলবো প্রেশার ইন দ্য লাং অ্যান্ড হচ্ছে আমার মানে রেসপিরেটরি সিস্টেমের প্রেশারগুলো কী কী আছে। নর্মালি একটা প্রেশার আমি অলরেডি বলে ফেলছি, আমি আবারও বলতেছি সেটা, যে ধরো হচ্ছে আমার এই আবার যদি আমি একটু আঁকি, ছবিটা তো মেসড আপ হয়ে গেছে। এই হচ্ছে আমার লাং, এই হচ্ছে আমার সেই চেস্ট ওয়াল, এই হচ্ছে ডায়াফ্রাম। তো এই যে ইন্ট্রাপ্লুরাল স্পেসে যে প্রেশারটা বজায় থাকে, এটা হচ্ছে আমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার।
ইন্ট্রা প্লুরাল প্রেশার। আর আরেকটা প্রেশার থাকে আমার লাংয়ের অ্যালভিওলির মধ্যে যে এয়ার প্রেশারটা থাকে ওটাকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। আমি সব বলতেছি। তো এখন কি হয় দেখো, তোমার হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেশার হচ্ছে আমরা শুরু করি আগে ইন্ট্রা প্লুরাল প্রেশারটাই বলি। তো ইন্ট্রা প্লুরাল প্রেশার, তো ইন্ট্রা প্লুরাল প্রেশার মানে কি, প্রেশার উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, প্রেশার উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, ঠিক আছে, প্রেশার উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল প্রেশার। এখন যেহেতু আমার এই জায়গায় কন্টিনিউয়াসলি আমার হচ্ছে ফ্লুইড ড্রেন হচ্ছে, আমরা জানি যে লিম্ফ্যাটিক দিয়ে এই জায়গায় হচ্ছে ফ্লুইড ড্রেন হচ্ছে, তো এখন ফ্লুইড যখন ড্রেন হয় এই জায়গায় তো অলওয়েজ নেগেটিভলি প্রেশার থাকবে। তো নর্মালি ইন্টারপ্লুরাল প্রেশারের মান কমতে কমতে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে -7.5 সেন্টিমিটার অফ H2O পর্যন্ত যেতে পারে, -7.5 7.5 সেন্টিমিটার H2O পর্যন্ত যেতে পারে। আর হচ্ছে এটা বাড়তে বাড়তে হচ্ছে -5 সেন্টিমিটার অফ H2O পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে। তো যখন আমার এটা হচ্ছে আমার -7.5 H2O পর্যন্ত গেল, তো তখন হচ্ছে আমার কি হবে, তখন হচ্ছে আমার ইন্টারপ্লুরাল প্রেশার তো কমছে, কমার কারণে কি আমার হচ্ছে লাং ফুলবে। তো -7.5 যখন হবে তখন আমরা বলবো এটা হচ্ছে আমার ইন্সপাইরেশনের সময় হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্সপাইরেশন হবে। আবার এটা যখন আমার চেস্ট ওয়াল আবার যখন আমার মানে একটু ভিতরের দিকে যাবে, তো একটু ভিতরের দিকে গেলে কি আমার হচ্ছে প্রেশার কম বেড়ে হচ্ছে -5 সেন্টিমিটার অফ H2O হলো, ওয়াটার হলো, তখন হচ্ছে আমার এক্সপাইরেশন হবে, ঠিক আছে। তো ইন্সপাইরেশন কখন হবে, এক্সপাইরেশন কখন হবে বুঝছো আশা করি। তো এখন আমরা তো ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা বুঝলাম, তো এখন আমরা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটা দেখি। তো ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার দেখার জন্য আমরা হচ্ছে জাস্ট একটা অ্যালভিওলি আঁকবো, মনে করো এই হচ্ছে আমার সেই অ্যালভিওলি। তো ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারকে বলছে আমাদের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। তো এর ডেফিনেশন কি, এর ডেফিনেশন হচ্ছে আমাদের প্রেশার উইদিন দি অ্যালভিওলি, প্রেশার ইনসাইড দ্য অ্যালভিওলি, ঠিক আছে, প্রেশার ইনসাইড দ্য অ্যালভিওলি। এখন চিন্তা করো, মনে করো তুমি এক্সপায়ার করছো বাতাস, ঠিক আছে, মানে বাতাস ছেড়ে দিছো লাঙে, এখন খুব মানে নর্মালি ইন্সপাইরেশন এক্সপাইরেশনের সময় যেই বাতাসটা নেও তুমি ওই বাতাসটা তুমি ছেড়ে দিছো। তো ছাইরা দিলে আসলে নর্মাল একটা রেস্টিং কন্ডিশনে, মানে যখন তুমি একটা খুবই মানে হচ্ছে আমরা তো জানি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ইন্সপায়ার নিলাম বাতাস বাড়লো, আবার হচ্ছে আমি এক্সপায়ার করলাম বাতাস কমলো, এই যে আমার হচ্ছে এক্সপাইরেশন করার পরে আমার হচ্ছে কি হবে, আমার হচ্ছে এই জায়গায় আমার হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারের মান থাকে 0 সেন্টিমিটার অফ ওয়াটার, মানে হচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, মানে হচ্ছে যাই আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার তাই হচ্ছে আমার কি বলে আমার হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার সেম। এখন এই অ্যালভিওলাটার চারপাশে মনে করো পুরাটা লাঙের একটা অ্যালভিওলি আমরা রাখছি, মানে পুরা লাঙে যত 300 মিলিয়ন অ্যালভিওলির মতো থাকে, তো এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে 300 মিলিয়ন অ্যালভিওলি যোগ করে হচ্ছে একটা অ্যালভিওলি রাখছি। তো তাইলে এর বাইরে তো আমরা চেস্ট ওয়াল রাখতেই পারি, এটা হচ্ছে মনে করো আমার চেস্ট ওয়াল, ঠিক আছে। তো এখন আমরা জানি যে চেস্ট ওয়াল হচ্ছে এক্সপানশন হলো, তো চেস্ট ওয়াল যখন আমার এক্সপানশন হবে তখন কি আমার লাংও এক্সপানশন হবে না, ওই যে আমি প্রেশারের ব্যাখ্যা দিয়েছিলাম ইন্টারপ্লুরাল প্রেশারের কারণে, তাইলে কি আমার হচ্ছে অ্যালভিওলাসের ভলিউমটা একটু কমলো না, সরি বাড়লো না, অ্যালভিওলাসের ভলিউম, লাংয়ের ভলিউম বাড়া মানে তো অ্যালভিওলাসের ভলিউম বাড়া। তো যখন আমার অ্যালভিওলাসের ভলিউম বাড়লো, ঠিক আছে, অ্যালভিওলাসের ভলিউম বাড়ছে, আমার অ্যালভিওলাসের ভিতরে বাতাস কিন্তু বাড়ে নাই, তো তাহলে বাতাসের চাপ ওই জায়গায় কমে যাবে না। মনে করো আগে একটা রুমে একটা ছোটো একটা রুমে 10 জন ছিল, এখন ওই রুমটারে আমি বড় করে বাট মানুষ 10 জনই আছে, তাহলে কি মানুষের চাপটা একটু কমবে না, ঠিক আছে। তো এখন মানুষের চাপটা যখন আমার কমবে তাহলে তো মানে মানুষের চাপ কমা মানে এটা তো বাতাসই মানুষ, তো বাতাসের চাপ ওই জায়গায় কমতেছে, তো বাতাসের চাপ কমে হচ্ছে -1 সেন্টিমিটার অফ ওয়াটার। এবং আমরা জানি যে আসলে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, প্রকৃতি যখন শূন্যতা পছন্দ না করবে তখন কি করবে, তখন হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে আমার বাতাস এই জায়গায় ঢোকা শুরু করবে। এখন আবার সেই রুমের অ্যানালজিতে আমরা ফিরে যাই, এখন মনে করো ওই রুমে হচ্ছে আগে আমার হচ্ছে এতটুকু রুম ছিল, এই জায়গায় মানুষ ছিল 10 জন, ঠিক আছে, বাঙালি 10 জন। এখন এই রুমটার সাইজ আমি ডাবল করে দিলাম, এই জায়গায় মানুষ আছে এখনও 10 জন, বাট যখন আমার বাইরের মানুষজন বাইরের আরও 10 জন মানুষ দেখলো কি যে এই রুমের সাইজ তো ডাবল হয়ে গেছে, তখন ওরাই দেখে ঢোকা শুরু করলো। এখন ঢোকা শুরু করার পরে আমার এই জায়গায় মানুষ হয়ে গেল 20 জন। এখন 20 জন মানুষ যখন হবে তখন কি আমার হচ্ছে
প্রেশারটা তো বাড়বে, মানে মানুষের প্রেশারটা তো বাড়বে। কিন্তু তখনও মানুষ থাইমা থাকলো না, তখন হচ্ছে মানুষ আরও ঢোকা শুরু করলো, যে না বড় রুম দেখছে মানে ঢুকতে থাকবে। তখন মানুষ হয়ে গেল 30 জন। তো 30 জন মানুষ যখন হবে তখন তো প্রেশার আরও বাইরে যাবে। তো ঠিক সেম জিনিসটা আমার অ্যালভিওলির সাথেও ঘটে। নর্মালি -1 সেন্টিমিটার অফ H2O দেখে ইচ্ছা মতো বাতাস ঢোকা শুরু করছে। এক সময় বাতাস আমার হচ্ছে বাড়তে বাড়তে আমার হচ্ছে 0 সেন্টিমিটার অফ ওয়াটারে চলে গেল। তখনও আমার বাতাস ঢোকা বন্ধ হবে না, কারণ আমি ইন্সপাইরেশন করতেছি তখন। এবং এক সময় বাতাস বাড়তে বাড়তে হচ্ছে +1 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত চলে যেতে পারে। তো যখন আমার +1 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত বাতাসটা চলে যাবে, তখন হচ্ছে অ্যালভিওলের টনক করবে যে না ভাই আর তো মানুষ ঢোকেন না, বা হচ্ছে বাতাস ঢোকেন না, আমার এদিক দিয়ে সম্ভব না। তো তখন আমি কী করব? তখন হচ্ছে আমি বলবো যে না, এখন আমার এক্সপাইরেশন করতে হবে। তখন হচ্ছে আমি আবার এই চেস্ট ওয়ালকে এক্সপানশনের বদলে আমি চেস্ট ওয়ালটা কী বলবো, চেস্ট ওয়ালটা আমি ভিতরের দিকে নিয়ে যাব, ঠিক আছে? মানে হচ্ছে চেস্ট ওয়ালের ভলিউম আমি কমানোর চেষ্টা করব। তো চেস্ট ওয়ালের ভলিউম যখন কমবে, সাথে সাথে কি আমার লাংয়ের ভলিউমও কমবে। তো লাংয়ের ভলিউম কমার কারণে আমার হচ্ছে আবার এই +1, আমি তো বললাম যে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, এক কথা বারবার বলতেছি। তো +1 হচ্ছে আমার বেশি প্রেশার, আর হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে তো 0 অ্যাটমসফিয়ার সেন্টিমিটার অফ ওয়াটার। তো এই জায়গায় হচ্ছে তো আমার কম প্রেশার, তো শূন্যর দিকে হচ্ছে আমার বাতাসটা চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি বলে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। তো এখন নর্মালি আমার ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার নিয়ে তো আমরা একটু বললাম। তো আরেকটু জিনিস যদি আমরা একটু দেখি, যে তোমার হচ্ছে নর্মালি দেখা যায় যে তোমার হচ্ছে মানে আমি যদি 0 থেকে মানে হচ্ছে 0 সেন্টিমিটার অফ ওয়াটার, এটা আছে অ্যালভিওলার প্রেশার, এর থেকে যদি আমি -1 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত আমি অ্যালভিওলার প্রেশার নেই, তাহলে বলা যায় যে লাংয়ের ভলিউম 500 মিলিলিটার পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে? মানে লাং 500 মিলিলিটার পর্যন্ত বাতাস নিজের ভিতরে নিতে পারে, ঠিক আছে? তো এইটা একটা টপিক, গাইডলাইনের একটা ইনফরমেশন জানা রাখো। এবার হচ্ছে আমরা একটু গ্রাফিক্যাল ওয়েতে দেখবো আসলে কোন প্রেশার বাড়লে কী হয়, কোন প্রেশার কমলে কী হয়, বা কখন কী হয়। আচ্ছা, এবার আমরা একটু গ্রাফটা দেখি। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবং এই জায়গায় হচ্ছে মূলত দুইটা গ্রাফ আমরা একসাথে আঁকবো। এটা হচ্ছে আমাদের উপরে একটা গ্রাফ এবং নিচে একটা গ্রাফ। তো উপরের গ্রাফে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউম থাকবে, আর নিচের অ্যাক্সিস হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে প্রেশার থাকবে। কী প্রেশার থাকবে? ট্রান্সপালমোনারি প্রেশার থাকবে। তো মনে করো হচ্ছে এই হচ্ছে -8, -7.5, তারপর হচ্ছে -5, -1, তারপর হচ্ছে 0, ঠিক আছে? তারপর হচ্ছে এই গ্রাফটাকে আমরা, আর এদিকে হচ্ছে আমাদের টাইম থাকবে, হ্যাঁ, এদিকে কী থাকবে? এদিকে হচ্ছে আমাদের টাইম, এদিকে হচ্ছে টাইম। এই গ্রাফটাকে আমরা টাইম অনুযায়ী ভাগ করব। টাইম অনুযায়ী হচ্ছে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কি বলি আমরা হচ্ছে, এটা হচ্ছে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের 3 সেকেন্ড, ঠিক আছে? তো টাইম অনুযায়ী ভাগ করব। এখন দেখো তোমার হচ্ছে ধরো কেবল হচ্ছে আমাদের এক্সপাইরেশন শেষ, মানে হচ্ছে এক্সপাইরেশন শেষ, লাংয়ের ভিতরে বাতাস কম, অ্যালভিওলি একদম ছোট, চেস্ট ওয়ালও একদম ছোট। তো তখন হচ্ছে কি অ্যালভিওলার ভিতরের প্রেশার হচ্ছে +1, আর হচ্ছে তোমার হচ্ছে চেস্ট ওয়ালের প্রেশার কত? চেস্ট ওয়ালের প্রেশার হচ্ছে মানে ইন্টারপ্লুরাল প্রেশার হচ্ছে -5 সেন্টিমিটার অফ ওয়াটার। তো এখন তো আমার হচ্ছে অ্যালভিওলার প্রেশার হচ্ছে +1 এই জায়গায়, ঠিক আছে? অ্যালভিওলার প্রেশার হচ্ছে +1, এবং এবার হচ্ছে আমার অ্যালভিওলি আবার হচ্ছে আমার বাতাস নেওয়া শুরু করবে। তো বাতাস নেওয়া শুরু করতে করতে অ্যালভিওলি কত হয়ে যাবে? +1 থেকে হচ্ছে আমার -1 হয়ে যাবে। তো -1 হলে এটা হচ্ছে এই পর্যায়ে চলে যাবে, এবং এরকম একটা কার্ভ আমরা দেখতে পাবো। এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশারের কী হবে? ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে -5 ছিল, ফুলতে প্লুরাল স্পেস যখন বড় হবে এটা -7.5 চলে যাবে। তো -7.5 চলে গেলে এই যে 5 থেকে এটা হচ্ছে মনে করো এই হচ্ছে আমার -7.5, এই হচ্ছে -7.5 চলে গেলো। আর ইন্ট্রাপ্লুরাল স্পেসে যখন হচ্ছে আমার মানে হচ্ছে অ্যালভিওলার প্রেশার যখন কমতেছে বা ইন্ট্রাপ্লুরাল প্রেশার যখন কমতেছে, তখন কি লাংয়ের ভলিউম বাড়বে না? তো মনে করো লাংয়ের ভলিউম হচ্ছে 500 ml এর মতো বাইরে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার লাংয়ের ভলিউম 500 ml বাড়লো, ঠিক আছে? তো আশা করি বুঝছো। তো লাংয়ের ভলিউম আমার 500 ml বাড়লো। তারপরে এবার কি হবে? এবার হচ্ছে আবার আমার ছাড়ার পালা, নিঃশ্বাস ছাড়ার পালা। তো নিঃশ্বাস কেমনে ছাড়বো? তো নিঃশ্বাস হচ্ছে আবার হচ্ছে আমার কি হবে? তো -1 থেকে হচ্ছে আবার যখন আমার -7.5 থেকে আমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে আমার কী হবে? বাড়তে বাড়তে আবার -5 চলে আসবে। তো 5 চলে আসলে তো তোমার হচ্ছে এই বাড়লো, এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশার যখন হচ্ছে আমার বাড়বে, তখন কি আমার হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারও তো বাড়বে। ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার হচ্ছে আমার +1 চলে যাবে। এই হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার +1 চলে গেলো। এবং অ্যাট দ্য সেম টাইম যখন হচ্ছে আমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে আমার বাড়লো, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারও বাড়লো, তখন কি আমার এক্সপাইরেশন হবে। তো তখন হচ্ছে আমার লাং এক্সপায়ার করবে, লাং ভলিউম কমবে। তো আশা করি গ্রাফটা বুঝছো। এবং আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের প্লুরাল প্রেশার, হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশার, আর হচ্ছে এটা কি আমাদের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। তো এই দুইয়ের ডিফারেন্স, হ্যাঁ, আমরা যদি ইন্ট্রাপ্লুরাল প্রেশার বা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারের ডিফারেন্সটা হিসাব করি, এটাকেই বলবো হচ্ছে আমাদের ট্রান্সপালমোনারি প্রেশার। এই গ্রাফটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য, এক্সামের মাঝে মধ্যে আসে এই গ্রাফটা। তারপর হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার তো আমরা বুঝলাম। তো ট্রান্সপালমোনারি প্রেশারের ডেফিনেশন কী দিতে পারি? ট্রান্সপালমোনারি প্রেশার, তো ট্রান্সপালমোনারি প্রেশারের ডেফিনেশন দিতে পারি হচ্ছে আমাদের প্রেশার ডিফারেন্স বিটুইন intra alveolar and intrapleural pressure। তো আশা করি বুঝছো। এবং এই যে গ্রাফটা দেখতেছো, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে মানে ভলিউম চেঞ্জ অফ দ্য লাং উইথ দ্য আমার হচ্ছে প্রেশার চেঞ্জ। তো যখন পরীক্ষা অনেক সময় কোশ্চেন থাকে যে আসলে প্রেশার চেঞ্জের সাথে ভলিউম চেঞ্জ দেখাও, এই গ্রাফটা এঁকে দেবে, ফুল মার্কস আশা করি। আরেকটা জিনিস, এই পার্টটুকু হচ্ছে আমাদের ইন্সপাইরেশন পার্ট, আর এই পার্টটুকু হচ্ছে আমাদের এক্সপাইরেশন পার্ট। এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন আর এটা হচ্ছে আমাদের এক্সপাইরেশন। তো এবার আমরা ট্রান্সপালমোনারি প্রেশার নিয়ে আলোচনা করব। তো ধরো হচ্ছে আমাদের ইন্সপাইরেশনের সময়, তো ইন্সপাইরেশনের সময় কী হয়েছিল? ইন্সপাইরেশনের সময় হচ্ছে আমাদের ইন্ট্রাপালমোনারি প্রেশার ছিল হচ্ছে আমাদের কি আইপিপি, হ্যাঁ, ইন্ট্রাপালমোনারি প্রেশার বা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার যাই বলি, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। তো এটা ছিল কত? এটা ছিল হচ্ছে আমাদের -1 সেন্টিমিটার অফ ওয়াটার। আর হচ্ছে আমাদের ইন্ট্রা প্লুরাল প্রেশার কত ছিল? আইপিপি, এটা ছিল হচ্ছে আমাদের -7.5, এটাই তো ছিল সেন্টিমিটার অফ ওয়াটার। তো এর ডিফারেন্স কি? এর ডিফারেন্স হচ্ছে আমাদের -1 -7.5। যদি একটু হিসাব করি, -1 + 7.5 = 6.5 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা হচ্ছে আমার ইন্সপাইরেশনের সময়। আবার হচ্ছে এক্সপাইরেশনের সময় কী হয়েছিল? এক্সপাইরেশনের সময় হচ্ছে আমরা দেখছিলাম যে আসলে আমাদের কত হয়েছিল, আমাদের হয়েছিল নর্মাল থাকে হচ্ছে +1। আর ওই সময় আসলে এক্সপাইরেশনের সময় ইন্ট্রাপ্লুরাল প্রেশার তো -5 থেকে, তো -5। তো এক্সপাইরেশনের সময় ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার ছিল হচ্ছে আমার +1, আর হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার ছিল হচ্ছে আমার -5। তো এখন তাহলে এই জায়গায় ডিফারেন্স কত? এই জায়গায় হচ্ছে 1 + 5 = 6 সেন্টিমিটার অফ ওয়াটার। এই হচ্ছে আমার ডিফারেন্স। তো এখন দেখো একটা জিনিস, এই জায়গার থেকে হচ্ছে আমরা আলোচনা করতে পারি, মানে এই জিনিসটা একটু মাথায় রাখো। যত বেশি ট্রান্সপালমোনারি প্রেশার, হ্যাঁ, ট্রান্সপালমোনারি প্রেশার যদি আমি বাড়াই, ট্রান্সপালমোনারি প্রেশার, লাংয়ের ভলিউম বাড়বে, ট্রান্সপালমোনারি প্রেশার যত বাড়াবো আমি লাং ভলিউম তত বাড়াবো। কেন? দেখো, তোমার হচ্ছে আমি এই প্রেশারটাকে যত কমাচ্ছি, ইন্ট্রাপ্লুরাল প্রেশারটাকে যত কমাচ্ছি, ততই কিন্তু আমার ট্রান্সপালমোনারি প্রেশারটা বাড়তেছে। একটু যদি ম্যাথমেটিক্যালি বুঝো, দেখো এইটা যত কমতেছে, এটা কমে ধরো হচ্ছে -10 পর্যন্ত চলে আসলো। এখন -10 ইন্ট্রাপ্লুরাল প্রেশার যদি চলে আসে, তো এই হচ্ছে যদি আমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার হয়, তো -10 মানে কি? আমার হচ্ছে চেস্ট ওয়াল অনেক দূরে চলে গেছে। তো চেস্ট ওয়াল অনেক দূরে চলে যাওয়ার মানে কি? অ্যালভিওলির মধ্যেও তো প্রেশার কমবে, কারণ অ্যালভিওলিও তো বাইরের দিকে সাকশন ফোর্স অনুভব করবে, তো তখন অ্যালভিওলার প্রেশারও কমবে। যাই হোক, ওইটা কথা না। তো এটা কমার কারণে আমার হচ্ছে ধরো হচ্ছে তখন কি, তখন হচ্ছে আমার তো মানে লাংয়ের যেই ইনফ্লেটিং ফোর্স, ওটা তো বাড়তেছে। তো এই কারণে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আসলে আমার হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার আমি যত বাড়াবো, লাং ভলিউম তত বাড়বে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার যদি আমি নেগেটিভের দিকে নিয়ে যাই, ধরো যদি নেগেটিভ হয় কোনো কারণে, কোনো নর্মালি ফিজিওলজিক্যাল কন্ডিশনে তো নেগেটিভ হয় না, তখন হচ্ছে ভলিউম জিরো, লাং ভলিউম 0। এটা হচ্ছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা কি, দেখো আমার হচ্ছে ইন্সপাইরেশনের সময় বা এক্সপাইরেশনের সময় আমার কিছু মানে 2 জায়গায় কি আমার প্লাস আসছে না, এই ট্রান্সপালমোনারি প্রেশারের মান। তো 2 জায়গায় যদি আমার প্রেশারের মান, ট্রান্সপালমোনারি প্রেশারের মান প্লাস আসে, তার মানে কি? তার মানে হচ্ছে আমার ইন্সপাইরেশনের পরেও, ধরো ফোর্সফুল এক্সপাইরেশন করছে, তারপরেও কিছু পরিমাণ বাতাস আমার লাংয়ের মধ্যে অলওয়েজ থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু পরিমাণ বাতাস আমার লাংয়ের মধ্যে অলওয়েজ থাকে। লাং কখনোই মানে জন্ম যখন নিছো আর কি, সারফেক্টেন্ট তো ক্ষরণ হয়েছে মানুষের, যখন জন্ম হওয়ার পরে মানুষ কান্না শুরু করে। কেন কান্না শুরু করে? হচ্ছে ধরো হচ্ছে লাংয়ের ভিতরে বাতাস ঢুকে,
তখন মানে হচ্ছে লাং ঠাস করে ফুলে যায়। লাং তো কোলাপস থাকে জন্মগত অবস্থায়, জানোই তো, মায়ের পেটে থাকে, তখন লাং কাজ করে না। যখন সে পৃথিবীর বুকে ঢুকে তখন হচ্ছে লাঙের ভিতরে কেবল বাতাস যাওয়া শুরু করে, এবং তখন হচ্ছে লাং হচ্ছে চেস্ট ওয়াল একটা বাড়ি দেয়। এখন ওই বাড়ির ব্যথার কারণে হচ্ছে বাচ্চা পরে কান্নাকাটি শুরু করে দেয়, এবং এই কান্নায় কিন্তু একটা সাইন যে আসলে এ জীবিত নাকি মৃত। ঠিক আছে, তো এর হচ্ছে তো আমরা তো বুঝতেছি যে আসলে জীবিত না মৃত্যুর কাহিনী। তো তার মানে কি, তার মানে তারপরে জন্মগত হওয়ার পরে তো ওই বাচ্চা যখন আমার হচ্ছে মানে নিঃশ্বাস নেওয়া শুরু করলো বা হচ্ছে আমার ইন্সপাইরেশন শুরু করলো, ওর পরে মরার আগের দিন পর্যন্ত অল লাং কখনো ডিফ্লেটেড হবে না। কি কিছু বুঝছো? চেস্ট ওয়ালের ভিতরে থাকা লাং কখনোই ডিফ্লেটেড হবে না, কিছু পরিমাণ বাতাস অলওয়েজ থাকবে। তাহলে ওই কিছু পরিমাণ বাতাসের কিছু বাতাস হচ্ছে আমরা ছাড়ি, আবার কিছু পরিমাণ বাতাসের ভিতরে কিছু বাতাস আমরা নিয়ে হচ্ছে আমরা সেটা পূরণ করি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনের কথা। তারপরে এখন আমরা কিছু ক্লিনিক্যাল সিনারিও এখান থেকে হচ্ছে আলোচনা করি। 1 নম্বর ক্লিনিক্যাল সিনারিও, ওই বাচ্চার কেসটায় আসো। ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট না আর কি, একটা বাচ্চা, ধরো হচ্ছে তুমি একটা বাচ্চা ডেলিভারি করছো। ঠিক আছে, তো একটা বেবি ডেলিভারি করছো, তো এখন বাচ্চা হচ্ছে মৃত, হ্যাঁ, বাচ্চা মারা গেছে। এখন বাচ্চা এখন 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে বাচ্চা জীবিত অবস্থায় ডেলিভারি হয়েছে, তুমি হচ্ছে তোমার কোনো ভুলের কারণে হচ্ছে বাচ্চা মারা গেছে, মানে জীবিত অবস্থায় ডেলিভারি হওয়ার পরে, কান্নাকাটি করার পরে। আর 2 নাম্বার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওটার কি বলে, আমরা এমন আছে যে মায়ের পেটে থাকতে মৃত। তো এখন হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট দ্যাট? তো নর্মালি আমরা ধরো হচ্ছে যদি মায়ের পেটে থাকতেই মৃত হয়, তো তখন কি, ধরো হচ্ছে মায়ের পেটে বসে যদি মৃত হয় তখন কি, তখন তো লাং কোলাপসড। তো লাং যখন কোলাপসড থাকে, তো আমরা যদি তোমার হচ্ছে ওই বাচ্চার অটোপসি করি, মানে পোস্টমর্টেম করি, তো তখন কি, তখন আমি যদি লাং বের করে দিই যে না লাং পুরা কোলাপসড, তখন কি, তখন হচ্ছে আর যদি মনে করো বাইর হয়, তো যদি কান্নাকাটি করে বাচ্চা, তাহলে যদি কান্নাকাটি করে তখন কি হলো, তখন হচ্ছে আমি আবার অটোপসি করবো, এবং কান্নাকাটি করা মানে তো লাঙের মধ্যে 1 ফোঁটা হলো বাতাস ঢুকছে, তো তখন লাং নট কোলাপসড। তো এটা একটা ফরেন্সিক টাইপের কোশ্চেন। তারপর আরেকটা ক্লিনিক্যাল সিনারিও আমরা একটু আলোচনা করব, আরও 2-3টা ক্লিনিক্যাল সিনারিও আলোচনা করব, তারপর আমরা নেক্সট টপিকে যাব। সেটা হচ্ছে মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের চেস্ট ওয়াল, আর এই হচ্ছে আমাদের লাং। তো এইদিকে কেউ একজন ছুরি ঢুকাই দিছে কারো, ঠিক আছে। তো ছুরি যখন ঢুকাই দিবে স্ট্যাব ওন্ড, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যাব ওন্ড। তো স্ট্যাব ওন্ড যখন হবে, ধরো হচ্ছে বুকের মধ্যে ছুরি ঢুকাই দিছে, তখন কি হবে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস এই ফুটা দিয়ে এইদিকে ঢুকতেছে। তখন এইদিকে যখন প্রচুর পরিমাণে বাতাস ঢুকে, তখন কি আমাদের হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার, হ্যাঁ, ইন্ট্রাপ্লুরাল প্রেশার কত হবে, ধরো হচ্ছে -7.5 সেন্টিমিটার অফ S2O ছিল, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বাতাস ঢুকতেছে, তখন হচ্ছে এটা বাইরে হচ্ছে ধরো 0 সেন্টিমিটার অফ S2O চলে আসবে। তো দেখো তোমার হচ্ছে যখন 0 সেন্টিমিটার অফ S2O বা হচ্ছে আমার +1 সেন্টিমিটার অফ S2O চলে আসলো, তখন কি হবে, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই প্রেশারের কারণে কি লাং কোলাপস করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আরেকটা ক্লিনিক্যাল কেস আর কি, একটা রোগ আমরা বলতে পারি, রোগটার নাম হচ্ছে প্লুরাল ইফিউশন। তো ওইখানে কি হয়, ওইখানে হচ্ছে মনে করো এই হচ্ছে লাং, এই হচ্ছে আমার প্লুরাল ক্যাভিটি, এই হচ্ছে আরেকটা লাং। তো এই প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে ওয়াটার জমে, হ্যাঁ, প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে আমার ওয়াটার জমে। তো ওয়াটার যখন জমে তখন কি, তখন হচ্ছে আমার এই জায়গার ইন্টারপ্লুরাল প্রেশারটা বেড়ে যায়, কারণ মানে লিম্ফ্যাটিক ড্রেনেজের এত পাওয়ার নাই যে আসলে সব ওয়াটার ড্রেন করে দিবে। তো ইন্টারপ্লুরাল প্রেশারটা যখন আমার বেড়ে যায়, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের সেই আবার আগের ঘটনা, আমার হচ্ছে লাং কোলাপসড। তো এই প্রেশারগুলোর কাহিনী তো বুঝছো আশা করি। তো এবার আমরা আরেকটা নতুন কনসেপ্টে ঢুকবো, তার আগে আমরা আবার একটা অ্যানালজি নিয়ে আলোচনা করব। মনে করো দিস ইজ এ বেলুন এবং দিস ইজ অ্যানাদার বেলুন। এখন এই বেলুনের ওয়াল খুবই মোটা, এই বেলুনের ওয়াল কি খুবই মোটা, আর এই বেলুনের ওয়াল খুব পাতলা। এখন তোমার বিবেক তোমাকে কি বলে, হ্যাঁ, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে দেখো, তোমার বিবেক তোমাকে কি বলে যে আসলে কোন বেলুনে, মানে কোন বেলুনটা ফুলাইতে কষ্ট হবে, আমার কি 2 নাম্বার বেলুনটা ফুলাইতে কষ্ট হবে নাকি আমার 1 নাম্বার বেলুনটা ফুলাইতে কষ্ট হবে। যদি একটু বিবেকবান ব্যক্তি হও, তাহলে বুঝবা যে না ভাই, আমার 2 নাম্বার বেলুন ফুলাইতে কম কষ্ট হবে, 1 নাম্বার বেলুন ফুলাইতে আমার বেশি কষ্ট হবে। এখন এই যে 2টা বেলুন আমার ফুলাইতে, একটা বেলুন ফুলাইতে কম কষ্ট হচ্ছে, আরেকটা বেলুন ফুলাইতে আমার বেশি কষ্ট হচ্ছে,
এই ঘটনা থেকে আমরা নতুন একটা কনসেপ্টের আলোচনা করব, সেটার নাম হচ্ছে কমপ্লায়েন্স। মনে করো দুইটা অ্যালভিওলি আছে, এই অ্যালভিওলির প্রেশারও -1, এই অ্যালভিওলির প্রেশারও -1। তো স্বভাবতই এই জায়গায় বাতাস ঢুকবে, এই জায়গায় -1-এর কারণে এই জায়গায় ঢুকলো 500 ml বাতাস, এই জায়গায় -1-এর কারণে এই জায়গায় বাতাস ঢুকলো মাত্র 200 ml বাতাস। এখন তাইলে কি হবে? তাইলে এই অ্যালভিওলিটা বেশি ফুললো না? এই অ্যালভিওলিটা বেশি ফোলা মানে কি? যে বেশি ফুলবে তার কমপ্লায়েন্স বেশি, ঠিক আছে? যে বেশি ফুলবে তার কি কমপ্লায়েন্স বেশি, মানে কমপ্লায়েন্সের বাংলা এটা বলতে পারো যে ফুলনত্ব, ঠিক আছে? মানে যত বেশি ফুলতেছে, আর যে কম ফুলবে তার কি কমপ্লায়েন্স কম, এর কমপ্লায়েন্স বেশি, আর এই জায়গা হচ্ছে কমপ্লায়েন্স কম। এটা তো বুঝছো আশা করি। তো এখন আমরা বেলুনের সাথে হচ্ছে অ্যালভিওলির কানেকশনটা জায়গায় কই পেলাম? একটা জিনিস মনে রাখবা, বেলুন তো একটা ইলাস্টিক স্ট্রাকচার, প্রত্যেকটা ইলাস্টিক স্ট্রাকচারে একটা করে কমপ্লায়েন্স থাকে। হ্যাঁ, মানে যারা ফুলতে পারে ইলাস্টিক স্ট্রাকচারের কমপ্লায়েন্স থাকে, ঠিক আছে? তো এখন কমপ্লায়েন্সের আমরা ডেফিনেশন কি দিব? আমরা ডেফিনেশন দিব হচ্ছে, দেখো আমার হচ্ছে এই জায়গার এক অ্যালভিওলের প্রেশার চেঞ্জ করার কারণে আমার 500 ml বাতাস ঢুকছিল, আর এই জায়গায় 1 চেঞ্জ করার কারণে 200 ml বাতাস ঢুকছে, তাহলে এর কমপ্লায়েন্স হচ্ছে 500, এর কমপ্লায়েন্স হচ্ছে 200। তো আমরা এই জিনিসটা থেকে আমরা ডেফিনেশন দিব। কি ডেফিনেশন দিব? ডেফিনেশনটা দিব এইটা যে দ্য এক্সটেন্ট টু হুইচ the lungs will expand from each unit increase in transpulmonary pressure। মানে আমি যত প্রেশার বাড়াবো আমার লাং তো ফুলবে, ট্রান্সপালমোনারি প্রেশার আমি যত বাড়াবো, হ্যাঁ, এই যে ধরো হচ্ছে আমার এই যদি অ্যালভিওলি হয়, এই তোমার হচ্ছে অ্যালভিওলের প্রেশার -1, আর এটা তো ধরো হচ্ছে -7.5, তো এই জায়গায় ট্রান্সপালমোনারি প্রেশার হচ্ছে -6.5। তো আমি 6.5 থেকে এটা 7.5 যদি করতে পারি, তখন তো লাং আরও বাড়বে। তো কতটুকু বাড়বে ওইটি হচ্ছে আমার কমপ্লায়েন্স। তো এখন কমপ্লায়েন্স তো আমরা বুঝলাম। তো এখন কমপ্লায়েন্সের পরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেশার ভলিউম কার্ভ অফ দ্য লাং, ঠিক আছে? প্রেশার ভলিউম কার্ভ অফ দ্য লাং। আমরা জানি যে লাংয়ের প্রেশার চেঞ্জ হলে আমার কি হয়, আমার হচ্ছে ভলিউমও চেঞ্জ হয়, এটা তো আমরা সবাই জানি। তো মনে করো আবার একটা গ্রাফ আঁকবো, এবং গ্রাফ এঁকে এঁকে আমি হচ্ছে বোঝাবো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর এবার হচ্ছে আমরা দিব হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেশার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিব হচ্ছে আমাদের ভলিউম। তো আমরা আমরা জানি যে নর্মাল ইন্সপাইরেশনে লাং 500 ml পর্যন্ত বাতাস নিজের মধ্যে গ্রহণ করে। তো ভলিউমের ম্যাক্সিমাম পোর্শন কত হবে? ম্যাক্সিমাম হচ্ছে 500 ml। আর এই জায়গায় মনে করো 0 ml। কিন্তু আবারও বলতেছি, এই 0 ml এর মানে এই না যে লাংয়ের ভিতরে বাতাস নেই, লাংয়ের ভিতরে বাতাস আছে, আমি রেফারেন্সের জন্য 0 ধরছি, মানে ওটাকে কি বলে, মানে এর নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে এর থেকে বেশি বাতাস আর বের হয় না, এই কারণে। যাই হোক, তো আর তারপর হচ্ছে এই জায়গায় যদি আমি ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারগুলো দেই, এই জায়গায় হচ্ছে মনে করো ইন্ট্রা প্লুরাল প্রেশার, এই জায়গায় হচ্ছে মনে করো -4, -5, এই জায়গায় -6, এই জায়গায় -7, এই জায়গায় মনে করো -7.5। তো নর্মালি আমি ইন্ট্রা প্লুরাল প্রেশার যত বাড়াচ্ছি আমার লাংয়ের ভলিউম তত বাড়তেছে, ইন্ট্রা প্লুরাল প্রেশার যত আমি কমতেছে তো নাকি, তো যত আমি কমাচ্ছি আমার লাংয়ের ভলিউম তত বাড়তেছে। এই যে লাং ভলিউম বাইরে 500 হলো, ঠিক আছে? তো এই যে হচ্ছে আমার লাং ভলিউম বাড়লো। আবার আমি ইন্ট্রাপ্লুরাল প্রেশার আমি যত বাড়াচ্ছি তত কি আমার লাংয়ের ভলিউম খুব বাড়বে না? তো তখন আমার লাংয়ের ভলিউম আবার বাড়তেছে, লাংয়ের ভলিউম কমতেছে। ইন্ট্রাপ্লুরাল প্রেশার আমি যত কমাচ্ছি লাংয়ের ভলিউম তত বাড়তেছে, ইন্ট্রাপ্লুরাল প্রেশার যত বাড়াচ্ছি আমার লাংয়ের ভলিউম তত কমতেছে, এটা তো আমরা জানি। তো লাংয়ের ভলিউম বাইরে প্রথম হচ্ছে আমার এই পর্যন্ত গেল 500, আবার 500 থেকে কমে আমার ভলিউম 0-তে চলে আসলো। এখন তোমার যদি একটু কিউরিয়াসিটি থাকে, তুমি বলবা যে ভাইয়া লাংয়ের ভলিউম তো বাইরে 500 পর্যন্ত গেছে, তো 500 পর্যন্ত গেলে আমার তো এই বরাবরই তো আমার লাংয়ের ভলিউম আবার ফিরে আসার কথা, কিন্তু লাংয়ের ভলিউম আমার এই বরাবর ফিরে না এসে একটু উল্টা দিকে বা হচ্ছে উল্টা কার্ভটা নিল কেন? তো দ্যাটস এ মানে ভেরি গুড বা হচ্ছে ভেরি গুড কনসেপ্ট টু আস্ক ফর। তো এখন এটা কেন হয়?
তো এটা জানার জন্য আমাদের আবার সেই একটা মানে হচ্ছে আমাদের সেই প্রেশারগুলোতে ফিরে যাওয়া লাগবে। তো আমি আর একটা যদি ছক আঁকাই, মনে করো হচ্ছে এটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন, এটা হচ্ছে আমাদের এক্সপাইরেশন, এটা হচ্ছে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশার, এটা হচ্ছে আমাদের ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, এবং এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ট্রান্স পালমোনারি প্রেশার, সরি টিপিপি, ট্রান্স পালমোনারি প্রেশার। তো নর্মাল অবস্থায় আমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার কত থাকে -5 নর্মাল অবস্থায়, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার থাকে 0, তো ট্রান্স পালমোনারি প্রেশার থাকে 0 -5, তো তখন হচ্ছে আমার 5। ইন্সপাইরেটরি অবস্থায় -7.5 হইলো, তো এখন হচ্ছে এই জায়গায় ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার কত -1, তো এই জায়গা থেকে হিসাব করলে পাবো 6.5। এক্সপাইরেশনের সময় এই জায়গায় -5 চলে আসবে, আবার এই জায়গায় হচ্ছে +1 হবে, তো তখন কত হবে, তখন হচ্ছে এই জায়গায় হিসাব করলে পাবো 6। তো দেখো এটা হচ্ছে আমার নর্মাল অবস্থা, ধরো হচ্ছে নর্মাল অবস্থা থেকে আমার হচ্ছে এই বরাবর হচ্ছে আমার প্রেশার কত, পালমোনারি প্রেশার সরি ইন্ট্রাপ্লুরাল প্রেশার হচ্ছে -7.5 তো, আর হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার কত কত আমার হচ্ছে -1, এবং এই দুইটার পার্থক্য করে আমি কত পেলাম 6.5। তো নর্মাল অবস্থা থেকে, নর্মাল অবস্থায় ট্রান্সপালমোনারি প্রেশার কত পেয়েছিলাম, নর্মাল অবস্থায় ট্রান্সপালমোনারি প্রেশার হচ্ছে 5, আর এই জায়গায় ট্রান্সপালমোনারি প্রেশার কত, এই জায়গায় ট্রান্সপালমোনারি প্রেশার হচ্ছে আমার 6.5। তো আমার প্রেশার কতখানি প্রেশার ওভারকাম করা লাগছে আমার হচ্ছে মানে হচ্ছে আমার লাংটা ফুলাইতে, আমার পরের বার ট্রান্সপালমোনারি প্রেশার হচ্ছে 6.5, আগের বার ছিল 5, তো ওভারকাম করা লাগছে 1.5, এতখানি ওভারকাম করা লাগছে। এরপরে এখন কথা হচ্ছে তারপর হচ্ছে আমার এবার যদি আমি আবার চিন্তা করি, এই জায়গায় হচ্ছে আমার এবার হচ্ছে আমার ইন্সপাইরেশন নিব, সরি এক্সপাইরেশন করব। তো এক্সপাইরেশনের সময় আমার ট্রান্সপালমোনারি প্রেশার কত ছিল 6, আর নর্মাল অবস্থা তো 5, তো তখন হচ্ছে আমার তোমার হচ্ছে ডিফারেন্সটা কত, তো নর্মাল তখন কত হলো 6 - 5 না, তখন হচ্ছে আমার সরি একটু ভুল করছি, তোমার হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার 6.5 আমার হচ্ছে ইন্সপাইরেশনের শেষে, এবং এই জায়গায় হচ্ছে আবার 5 বা হচ্ছে আমার সরি এক্সপাইরেশনের সময় তো আমার ট্রান্সপালমোনারি প্রেশার হচ্ছে 6, তো 6 তো আমার এক্সপাইরেশনের সময় ট্রান্সপালমোনারি প্রেশার, তো তাহলে আমার ডিফারেন্সটা কত 6.5 - 6 মানে হচ্ছে 0.5, তো তখন আমার প্রেশার কতখানি ওভারকাম করা লাগছে 0.5। তো এখন দেখো তোমার হচ্ছে আমার ইন্সপাইরেশনের সময় আমার প্রেশার ওভারকাম করা লাগছে 1.5 সেন্টিমিটার অফ H2O, আর এক্সপাইরেশনের সময় আমার হচ্ছে প্রেশার ওভারকাম করা লাগছে মাত্র 0.5 সেন্টিমিটার অফ H2O। তো দেখো এই জায়গায় হচ্ছে আমার কম প্রেশার হচ্ছে আমার ওভারকাম করা লাগছে, এই কারণে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমার করতেছে আর কি, কী বলে আমার হচ্ছে এক্সপাইরেশন করতেছে। বাট এই জায়গায় আমার বেশি প্রেশার, এই জায়গায় হচ্ছে আমার 1.5 সেন্টিমিটার অফ H2O হচ্ছে আমার ওভারকাম করা লাগছে, এই কারণে এই জায়গায় কি এই জায়গায় হচ্ছে আমার একটু আস্তে হচ্ছে আমার ইন্সপাইরেশন করে। দেখো আমার হচ্ছে মোটামুটি অল্প, এই জায়গায় হচ্ছে -6 থেকে -7.5, এই জায়গায় ভলিউম কত 0 থেকে কেবল ধরো এই জায়গায় হচ্ছে 200 পর্যন্ত গেছে, বাট এই জায়গায় আবার সেম যদি আমি দেখি তোমার হচ্ছে এই জায়গায় কিন্তু 300 বা 400 পর্যন্ত চলে গেছে। তো এই কারণে হচ্ছে আমার এটা হচ্ছে একটা জিনিস যে আসলে ইন্সপাইরেশন করতে গেলে আমার লাং আস্তে ইন্সপাইরেশন করে, আর এক্সপাইরেশন করতে গেলে লাং ঠাস করে হচ্ছে একসাথে হচ্ছে আমার এক্সপাইরেশন করে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বুঝলাম। এবং এই যে দেখো তোমার হচ্ছে এক্সপাইরেটরি কার্ভ আর ইন্সপাইরেটরি কার্ভের মধ্যে একটা ডিফারেন্স দেখা যায় না, এই ডিফারেন্সটাকে বলি আমরা হিস্টেরেসিস, এবং ম্যাক্সিমাম ইলাস্টিক স্ট্রাকচারে হিস্টেরেসিস থাকে। এখন এই হিস্টেরেসিস আসলে আমার তৈরি হচ্ছে কেন, নর্মালি তো আমরা জানি যে আসলে হিস্টেরেসিস তো তৈরি হওয়ার কথা না, বাট তৈরি হচ্ছে কেন। তো হিস্টেরেসিস তৈরি হওয়ার দুইটা কারণ, 2 কজ, দুইটা কজ কি, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার কি বলে ইলাস্টিক ফোর্স, আরেকটা হচ্ছে আমার সারফেস টেনশন। মনে করো এই হচ্ছে আমার একটা অ্যালভিওলি, আমি 1 নম্বরের ব্যাখ্যাটা দিচ্ছি, আবার এই হচ্ছে আরও একটা অ্যালভিওলি একটু বড় সাইজের, এইটাও তৈরি ইলাস্টিন প্রোটিন দিয়ে, এটাও তৈরি ইলাস্টিন প্রোটিন দিয়ে। যখন এটা কোলাপসড তখন হচ্ছে এই জায়গার প্রোটিনগুলো রিঙ্কেল বা হচ্ছে খুব মানে একসাথে খুব অবস্থায় আছে, এই কারণে এই জায়গার ইলাস্টিক ফোর্স কম, ইলাস্টিক ফোর্স। আর এই জায়গায় যেহেতু আমার হচ্ছে ইলাস্টিন প্রোটিনটা হচ্ছে আমার
মানে হচ্ছে বড় হয়েছে সাইজে, এই জায়গায় হচ্ছে আমার ইলাস্টিক ফোর্স বেশি। এখন ইলাস্টিক ফোর্স বেশি থাকার কারণে কি এটা হচ্ছে শটানে কোলাপস করার চেষ্টা করবে, ঠিক আছে। এই জায়গায় একটু কম আস্তে আস্তে এটা মানে এক কথা লাং ফুলাইতে যত কষ্ট, লাং ইয়া করতে তত মানে হচ্ছে সুবিধা, মানে লাং ইয়া করতে যাই হোক, মানে লাং চুপসাইতে। আরেকটা জিনিস হচ্ছে সারফেস টেনশন। একটা জিনিস মনে রাখবা, ইনফ্লেটেড লাং এই জায়গায় হচ্ছে সারফেস টেনশন বেশি। তো ইনফ্লেটেড লাঙে হচ্ছে সারফেস টেনশন বেশি, আর ডিফ্লেটেড লাঙে সারফেস টেনশন কম। তো ফুলানো লাঙে হচ্ছে সারফেস টেনশন বেশি মানে কি আমার খুব তাড়াতাড়ি সারফেস টেনশন বেশি মানে তো আমার হচ্ছে কোলাপসিং প্রেশার বেশি, তো খুব তাড়াতাড়ি কোলাপস করে যাবে। আর হচ্ছে ডিফ্লেটেড লাঙে হচ্ছে সারফেস টেনশন কম, মানে কোলাপসিং মানে হচ্ছে প্রেশার কম, এই কারণে হচ্ছে অত তাড়াতাড়ি ডিফ্লেট করবে না। তো এটাও একটা কাহিনী। তারপরে এখন এটা যদি বুঝতে কঠিন হয় তাহলে আমি আরেকটা ব্যাখ্যা তোমাদের দাঁড় করাইতে পারি। ধরো হচ্ছে এই একটা রাবার, এখন এই রাবারটারে আমি ফুলাইলাম, সরি লম্বা করলাম টান দিয়া, লম্বা করতে 2 সেকেন্ড লাগছে মনে করো। এবার আমি সাইডে দিলাম, সাইডে দিয়ে আবার রাবারটা তো এই আগের অবস্থায় চলে আসবে না। এখন আমার কথা হচ্ছে এই লম্বা রাবার আবার আগের অবস্থায় ফিরে আসতে কি আমার 2 সেকেন্ড লাগবে না তার থেকে কম লাগবে? যদি একটু বুদ্ধি খাটাও তখন দেখবা যে সময় 2 সেকেন্ডের আমার হচ্ছে কম লাগতেছে। তো এটাও একটা কাহিনী যে আসলে লাং তো একটা ইলাস্টিক স্ট্রাকচার, তো লাং ফুলাইতে তত তাড়াতাড়ি আমি ফুলাইতে পারবো, মানে আমি লাং হচ্ছে আমার ডিফ্লিট বা হচ্ছে চুপসাইতে আরও আস্তে মানে তাড়াতাড়ি আমি চুপসাইতে পারবো, ঠিক আছে। মানে ফুলাইতে সময় বেশি লাগবে, চুপসাইতে সময় কম লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আরেকটা কনসেপ্ট, এটা তো হচ্ছে আমাদের সেই হিস্টেরেসিস কার্ভ। এখন আমি মনে করো লাঙের মধ্যে বাতাস ঢুকাবো না, লাঙের মধ্যে হচ্ছে আমি এবার কী ঢুকাবো, আমি হচ্ছে স্যালাইন ঢুকাবো। আমি এবার স্যালাইন ঢুকাবো, স্যালাইন। তো স্যালাইন ঢুকাইলে দেখা যায় হচ্ছে আমার হিস্টেরেসিস কার্ভে ওরকম কোনো মানে সরি প্রেশার ভলিউম কার্ভে ওরকম কোনো আমার হচ্ছে কোনো ডিফারেন্স বা হিস্টেরেসিস দেখা যায় না। তো কেন দেখা যায় না? কারণ হচ্ছে যখন আমি স্যালাইন ঢুকাবো, তো স্যালাইন ঢুকাইলে আসলে হচ্ছে আমার ধরো হচ্ছে আমি যদি একটা অ্যালভিওলাস দেখাই, তো নর্মালি আমি সারফেস টেনশন পড়ানোর সময় কী বলছিলাম, এই জায়গায় হচ্ছে ওয়াটার লেয়ার থাকে এবং ওয়াটার লেয়ারের উপরে হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে এয়ার থাকে, ঠিক আছে। এবং এই ওয়াটার লেয়ারের কারণে সারফেস টেনশন প্রডিউসড হয়। এখন মনে করো আমি ওয়াটার লেয়ার বাড়াইতে এমন একটা অবস্থায় নিয়ে গেলাম যে ওয়াটার লেয়ার মনে করো একদম পুরো ভরা, তো তখন আসলে সারফেস টেনশন আর ওইভাবে দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ পুরাটাই ওয়াটার লেয়ার। তো তখন আর সারফেক্টেন্টের দরকারও নেই, সারফেস টেনশন 0। এইসব জায়গায় সারফেস টেনশন কত? সারফেস টেনশন 0। তো সারফেস টেনশন 0 মানে কি আমার কোনো সারফেস টেনশনে নেই। তো আমি বলছিলাম এই জায়গায় হিস্টেরেসিস প্রডিউস হওয়ার জন্য 2টা জিনিস দেয়, একটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, একটা সারফেস টেনশন। যখন আমার সারফেস টেনশন নাই, তো এইভাবে এই জায়গায় আসলে ওইভাবে আমার হিস্টেরেসিস প্রডিউস হবে না, নো হিস্টেরেসিস। বুঝছো আশা করি। এবার আমরা কমপ্লায়েন্স নিয়ে আলোচনা করতেছিলাম। তো কমপ্লায়েন্স তো আমরা বলছিলাম যে কোনো ইলাস্টিক স্ট্রাকচারের হচ্ছে আমার কমপ্লায়েন্স থাকে। তো এখন থোরাক্সও তো বা হচ্ছে থোরাসিক ক্যাভিটিও তো আমার একটা ইলাস্টিক স্ট্রাকচার, তাইলে কি আমার থোরাসিক ক্যাভিটিও তো ইয়া থাকবে না? থোরাসিক ক্যাভিটি ওরও তো কমপ্লায়েন্স থাকে নাকি? এটা তো মানে আমরা জানি। এখন থোরাসিক ক্যাভিটিরও একটা কমপ্লায়েন্স থাকে। তো একটা জিনিস মনে রাখো, ইলাস্টিক ফোর্সের কারণে থোরাসিক ক্যাভিটি অলওয়েজ ওয়ান্ট টু গো আউটওয়ার্ড। মানে এই হচ্ছে যদি থোরাসিক ক্যাভিটি হয়, এই হচ্ছে আমাদের সেই লাং, এই দুটা লাং। তো ইলাস্টিক ফোর্সের কারণে থোরাসিক ক্যাভিটি সবসময় বাইরের দিকে যেতে চায়, আর লাং সবসময় ভিতরের দিকে আসতে চায়। মানে থোরাসিক ক্যাভিটি ওয়ান টু এক্সপান্ড আর লাং ওয়ান টু কোলাপস। এবং এখন তাইলে থোরাসিক ক্যাভিটি সবসময় যদি এক্সপান্ড হয়, তো এখন থোরাসিক ক্যাভিটির এক্সপানশন থেকে মানে হচ্ছে আটকে রাখে কি এই যে এই জায়গায় যে মাসেলগুলো আছে না, ইন্টারকোস্টাল মাসেল, এই মাসেলগুলো হচ্ছে আমার থোরাসিক ক্যাভিটির ভিতরের দিকে পুল করে এবং থোরাসিক ক্যাভিটির এক্সপানশন রোধ করে। তো এখন মনে করো হচ্ছে আমরা থোরাসিক ক্যাভিটির ভিতরে তো লাং থাকে, তো আসলে 2টার কমপ্লায়েন্স আমাদের একসাথে আলোচনা করতে হবে। নর্মাল অবস্থায় আমার ধরো হচ্ছে লাং বডির বাইরে আছে বা থোরাসিক ক্যাভিটির কোনো কাজের জায়গায় নাই, কোনো প্লুরাল প্রেশার টেশারে কোনো কাজের জায়গায় নেই। তো আমি যদি 1 সেন্টিমিটার অফ ওয়াটার আমি যদি 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার চেঞ্জ করি, তো তখন আমার লাংয়ের ভলিউম বাড়বে হচ্ছে আমার 200 ml করে, ঠিক আছে। আমি যদি 1 সেন্টিমিটার অফ ওয়াটার ট্রান্সপালমোনারি প্রেশার চেঞ্জ করি, তখন হচ্ছে আমার লাংয়ের ভলিউম বাড়বে 200 ml করে। আর থোরাসিক ক্যাভিটি থাকার সময় আমি যদি সেই একই কাজ করি, তখন হচ্ছে আমার লাংয়ের ভলিউম বাড়তেছে 110 ml/cm।
মানে হচ্ছে দেখো আমার হচ্ছে লাংয়ের ভলিউম কিন্তু কম বাড়তেছে, ঠিক আছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নর্মালি আমার হচ্ছে লাং যেই হারে ফুলতে চায় লাংয়ের ওই হারে ফুলতে পারে না, জাস্ট বিকজ অফ থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির ভিতরের দিকে অলওয়েজ একটা মানে হচ্ছে আমার ওই মাসেলগুলোর কারণে আমার হচ্ছে অলওয়েজ একটা ভিতরের মানে হচ্ছে একটা মানে কোলাপসিং ফোর্স সবসময় দেয় আর কি। মানে প্লুরাল স্পেস হচ্ছে আসলে যতখানি থাকার কথা, প্লুরাল স্পেস যদি থোরাসিক ক্যাভিটির এই মাসেলগুলো আমি প্যারালাইজ করে দিই তখন আসলে প্লুরাল স্পেস আরও বড় হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে নন প্যারালাইজড থোরাসিক ক্যাভিটির কারণে থোরাসিক ক্যাভিটির ভলিউম যত বেশি থাকার কথা আসলে অতখানি থাকে না। এই কারণে থোরাসিক ক্যাভিটি একটা ইনওয়ার্ড ফোর্স দেয়, এর সাথে প্লুরাল ক্যাভিটির ইনওয়ার্ড ফোর্স মিলেটে যাও না, মানে তখন কিন্তু আরও পেঁচাবা। তো একটা ইনওয়ার্ড ফোর্স দেয় মনে করো। তো এই ইনওয়ার্ড ফোর্স দেওয়ার কারণে হচ্ছে আমার থোরাসিক ক্যাভিটির কারণে আমার হচ্ছে লাং মানে হচ্ছে ওইভাবে ফুলতে পারে না। নর্মালি 200 ml ফোলার কথা ছিল, বাট এখন মাত্র 110 ml ফুলতেছে, অর্ধেক, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে কিন্তু আমি যদি লাং বডির বাইরে বের করি তখন কিন্তু আমার আসলে আমি লাং আরও বেশি ফুলাইতে পারবো, ঠিক আছে। তো এটাই কথা, এটাই বলে কমপ্লায়েন্স অফ দ্য লাং অ্যান্ড চেস্ট ওয়াল টুগেদার। এখন কিছু ডিজিজ আছে যে জায়গায় হচ্ছে আমার কমপ্লায়েন্স বাড়ে এবং কিছু ডিজিজ হচ্ছে যে জায়গায় কমপ্লায়েন্স কমে। দুইটা ডিজিজের কথা চিন্তা করবো। একটা হচ্ছে আমাদের এমফাইসেমাতে কী হয় মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের লাং, এই জায়গায় হচ্ছে ইলাস্টিন টিস্যু থাকে, কোলাজেন টিস্যু থাকে। এই ইলাস্টিন টিস্যুগুলো এমফাইসেমা হচ্ছে যারা হচ্ছে স্মোকিং করে তাদের ইলাস্টিন টিস্যুগুলো নাই। তো তখন কি, তখন হচ্ছে আমার লাংয়েরও যে বললাম যে আসলে আমার হচ্ছে কোলাপসিং ইলাস্টিং টিস্যুটা বা হচ্ছে ইলাস্টিক ফোর্সই তো আমার কোলাপসিং প্রেশারটা দেয়। তো কোলাপসিং প্রেশার কমে যায়, তো এই কারণে লাং ফুলবে অনেক বেশি, বাট লাং চুপসাবে না। লাং কী হবে না, চুপসাবে না। এই এমফাইসেমার কারণে আমার কী হইলো, তাহলে লাং যেহেতু প্রচুর ফুলতেছে তাহলে কমপ্লায়েন্স বাড়তেছে, ঠিক আছে। কমপ্লায়েন্স বাড়া মানে ফোলাফুলি বেশি। তারপরে আরেকটা রোগ আমি আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস বলি। তো ফাইব্রোসিসে কী হয়, ফাইব্রোসিসে হচ্ছে মনে করো হচ্ছে অ্যালভিওলির চারপাশে এই জায়গায় হচ্ছে ফাইব্রোটিক টিস্যু জমা হয়, হ্যাঁ, ফাইব্রোটিক টিস্যু। আর এই জায়গায় কী হয়েছিল, এই জায়গায় হচ্ছে আমার এই যে ইলাস্টিন প্রোটিন যে ছিল, ইলাস্টিন প্রোটিন, এটা হচ্ছে আমার ব্রেকডাউন হয়ে যায়। তো ফাইব্রোটিক টিস্যু জমার কারণে হচ্ছে লাং অ্যালভিওলি বিকাম স্টিফ, অ্যালভিওলি শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে যাওয়ার কারণে কি আমার অ্যালভিওলি ফোলাতে কষ্ট হয়, আর হচ্ছে কমপ্লায়েন্স কমে যায়। তো এটা হচ্ছে কাহিনী। সবার লাস্টে আজকে যেই দুটা টপিক নিয়ে শেষ করবো সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং। ব্রিদিং প্রসেস একটা তো প্রসেস, এবং এটা করতে তো অবশ্যই কাজ করা লাগে কিছু। তো এখন ওয়ার্ক অফ ব্রিদিং, তাহলে ব্রিদিং প্রসেসে তো অবশ্যই কাজ করা লাগবে। তো কী কী কাজ করা লাগবে দেখো। নর্মালি এর যদি আমাদের লাং হয়, লাংয়ের হচ্ছে ইলাস্টিক ফোর্সকে আমার হচ্ছে লাং ফুলাইতে গেলে আমাদের হচ্ছে ইলাস্টিক ফোর্সকে ওভারকাম করতে হবে। তাহলে ইলাস্টিক ফোর্সের বিরুদ্ধে একটা কাজ করা লাগবে। চেস্ট ওয়ালও সেম, চেস্ট ওয়াল চাই কোলাপস করতে, বা হচ্ছে চেস্ট ওয়ালের ইলাস্টিক ফোর্সের বিরুদ্ধে আমার হচ্ছে চেস্ট ওয়ালটা কি আমার হচ্ছে কিছু মাসেল তো থাকে চেস্ট ওয়ালে, যেটা হচ্ছে চেস্ট ওয়ালে কোলাপস করতে চায়। এখন এই কোলাপসিং প্রিভেন্ট করতে কি আমার হচ্ছে কাজ করতে চেস্ট ওয়ালটা ফুলানোর জন্য। তো ইলাস্টিক ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হয়, এটাকে বলা হচ্ছে আমাদের ইলাস্টিক ওয়ার্ক। ও আরেকটা কথা, তোমার হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিংয়ের আমার হচ্ছে ডেফিনেশনটা কি, ওয়ার্ক ডান হোয়াইল ব্রিদিং, হোয়াইল রেসপিরেশন। তারপর হচ্ছে এবার হচ্ছে 2 নম্বর জিনিস, যে লাংয়ের মধ্যে তো আসলে ইলাস্টিক ফোর্স ছাড়া আরও অনেক কিছুই আছে, তো নন ইলাস্টিক বস্তুও তো আছে। এখন ওইগুলার বিরুদ্ধে তো কিছু কাজ করা লাগে, ঠিক আছে। তো নন ইলাস্টিক বস্তু ধরো হচ্ছে এই জায়গায় কিছু কোলাজেন ফাইবার আছে, ওগুলো তো নন ইলাস্টিক, ওগুলো তো মানে হচ্ছে বড় হয় না ওইভাবে। তো নন ইলাস্টিক ওয়ার্ক। তারপর সবার লাস্টে আমার হচ্ছে এদিক দিয়ে বাতাস যেহেতু ঢুকতেছে এয়ারওয়ে তো একটা রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্সটাকেও তো আমার হচ্ছে ওভারকাম করা লাগতেছে। তো এয়ারওয়ে ওয়ার্ক 3 নম্বর যেটা হচ্ছে সেটা কি আমার এয়ারওয়ে ওয়ার্ক। তো এয়ারওয়ে ওয়ার্কটাও আমার ইম্পর্ট্যান্ট, এবং এখানে একটু পার্সেন্টেজ আছে, একটু জেনে রাখো। ইলাস্টিক ওয়ার্ক হচ্ছে টোটাল ওয়ার্কিং 65%, মানে হচ্ছে যদি আমার 100 জুল কাজ হয় একটা মানে হচ্ছে ব্রিদিং প্রসেসে, তো 65 জুল জাস্ট ইলাস্টিক ফোর্সকে ওভারকাম করতে, 7% হচ্ছে আমার নন ইলাস্টিক, আর 28% হচ্ছে আমার অ্যালভিওলার ওয়ার্ক, এয়ারওয়ে ওয়ার্ক, ঠিক আছে। তো আর হচ্ছে অ্যাজমার কথা বললাম, অ্যাজমায় হচ্ছে আমাদের কী হয়েছিল, অ্যাজমায় হচ্ছে আমাদের এদিক দিয়ে হচ্ছে মিউকাস জমছিল আমার হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই কারণে তো আমার এয়ারওয়ে ওয়ার্কটা বেড়ে গেছে, ঠিক আছে। এয়ারওয়ে ওয়ার্ক বাড়ার কারণে তো আমার হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিংটাও বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো এটাও তো আমরা জানলাম। আরেকটা জিনিস হচ্ছে টোটাল ওয়ার্ক মানে হচ্ছে যেই ওয়ার্ক অফ ব্রিদিং যেটা হয়, টোটাল বডি এনার্জির টোটাল বডি এনার্জির
এর হচ্ছে 3 থেকে 5% খরচ আছে কোয়াইট ব্রিদিংয়ে। কোয়াইট রেসপিরেশন। আর হচ্ছে এটা 50 গুণ বেড়ে যেতে পারে, 50 ফোল্ড। কখন বাড়বে? আমি যদি ইয়া করি আর কি, ওটাতে কী বলে, আমি যদি এক্সারসাইজ করি, তো এক্সারসাইজের সময় এটা হচ্ছে আমার 50 গুণ বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝছো। তারপর আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, তোমার হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং আমরা হিসাব করি কেমনে। তো নর্মালি ওয়ার্ক অফ ব্রিদিং হিসাব করার জন্য আমাদের হচ্ছে গ্রাফটা লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রেশার ভলিউম কার্ভ। এদিকে হচ্ছে প্রেশার ছিল, এদিকে হচ্ছে ভলিউম ছিল, যেই কার্ভটা আঁকছিলাম এই যে এরকম, এটাই হচ্ছে আমাদের সেই প্রেশার ভলিউম কার্ভ। তো এই কার্ভের মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ক অফ ব্রিদিংটা হিসাব করতে পারি। এখন কীভাবে করি দেখো, তোমার হচ্ছে নর্মালি ওয়ার্ক মানে আমরা জানি কি ওয়ার্ক মানে হচ্ছে আমাদের এম জি এইচ, বা হচ্ছে তোমরা তো পড়ছো আর কি, হ্যাঁ, এম এ এস এই সূত্র তো পড়ছো। এম মানে হচ্ছে কেজি, এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এস মানে তো তোমার হচ্ছে দূরত্ব, তো দূরত্ব হচ্ছে মিটার। তো এর যদি আমি এককটা বাইর করি তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আবার এই জায়গায় আমরা যদি প্রেশার আর ভলিউমটা গুণ দিই, তো প্রেশার আর ভলিউমটা গুণ দিলে, প্রেশার মানে কি, প্রেশার মানে হচ্ছে ছিল এফ বাই এ, আর ভলিউম ছিল হচ্ছে আমাদের ভি। তো এফ মানে হচ্ছে আমাদের এম এ, আর হচ্ছে এ হচ্ছে এরিয়া, আর হচ্ছে ভলিউম তো ভিএ। এখন এম এর একক হচ্ছে আমাদের কেজি, আর হচ্ছে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এর একক হচ্ছে মিটার স্কোয়ার। আর এই জায়গায় হচ্ছে আমাদের এম কিউব আর এম স্কোয়ার কাটা, এই জায়গা থেকে হচ্ছে এম। তো এই জায়গায় হচ্ছে আলটিমেটলি হিসাব করলে বাইরে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো তোমাদের হচ্ছে এই ওয়ার্কের যে একক আর হচ্ছে আমাদের প্রেশার ভলিউম কারের প্রেশার ইন্টু ভলিউম মানে পিভি এর এককও সমান। তোমরা অনেক পড়েও আসছো পিভি ইকুয়াল টু তোমার হচ্ছে কী বলে এমজিএস, এই সূত্র তো অনেক সময় পড়ছো। তো যাই হোক এমজিএস বা এমএস আমি ভুলে গেছি, যাই হোক। তো এখন হচ্ছে আমরা প্রেশার ভলিউম কার্ভের প্রেশার এবং ভলিউম মানে হচ্ছে গুণ দিয়ে যে কোনো একটা পয়েন্টে, ধরো এই জায়গার প্রেশার আর ভলিউম গুণ দিয়ে ওই পয়েন্টে আমরা ওয়ার্ক অফ ব্রিদিংটা বের করতে পারি খুব ইজিলি। তো এটা একটু ইম্পর্ট্যান্ট টপিক, তো মানে ফিজিওলজি ক্লাসে ফিজিক্সও পড়াইলাম একটু, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন অফ ওয়ার্ক অফ ব্রিদিং, তো আশা করি বুঝছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।